আজ যখন আমরা এই আলোচনা করছি নির্বাচন আহ, ফলাফল আমরা ইতিমধ্যে জেনে গেছি। আমরা জেনেছি যে বিএনপি নেতৃত্বাধীন যে জোট তারা নিরঙ্কুশভাবে জয়লাভ করেছে এবং তারা এই সরকার গঠন করতে যাচ্ছে। আপনার কাছে আমি জানতে চাচ্ছি, এই সরকার গঠনের মধ্য দিয়ে কি ধরনের বার্তা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ভোটাররা দিল, তারা কেমন বাংলাদেশ দেখতে চায় বলে আপনি মনে করছেন? প্রথমে আমি আপনার দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং গতকাল যে নির্বাচনটি হয়ে গেল এই নির্বাচনটি হওয়ার পেছনে প্রথম কিন্তু জনগণের ভূমিকা, তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। কারণ আমার দেখা যতগুলো নির্বাচন আমি বাংলাদেশে দেখেছি এতটা শান্তিপূর্ণভাবে কোনো নির্বাচন হয়েছে বলে আমি মনে করি না। সুতরাং জনগণকে প্রথম ধন্যবাদ জানাই, তারপর ধন্যবাদ জানাতে হয় রাজনৈতিক দলগুলোকে। তাদের মধ্যে ছিল উত্তেজনা ছিল, কিন্তু তারপর একটা সীমা তারা লঙ্ঘন করেনি। যারা বিজয় লাভ করেছেন তারা এবং যারা জামাতে ইসলাম এবং তাদের জোট সবাই কিন্তু দায়িত্বশীল ভূমিকা পালন করেছে বলে আমার মনে হয়। আর সরকারকে ধন্যবাদ না দিলেই নয়, তারা তাদের প্রতিশ্রুতি রেখেছেন। বিশেষ করে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা নিরপেক্ষ ভূমিকায় কিন্তু কালকে আমাদেরকে একটি সুন্দর নির্বাচন উপহার দিয়েছে। সেটা অবশ্যই একটি কারণ। এখন ভোটের যে ফলাফল সেটা কি খুব প্রত্যাশিত নাকি অপ্রত্যাশিত আপনার কাছে মনে হয়? আমার কাছে মনে হয় এটা খুবই প্রত্যাশিত ছিল। কেন? আপনি যদি একটু লক্ষ্য করেন, জাতীয়তাবাদী দল কিন্তু এর আগেও এরকম নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে। আচ্ছা, সুতরাং এটা এক্সপেক্টেডই ছিল। আর অন্যদিকে আপনার জামাতে ইসলাম, তাদের যদি ভোট সংখ্যা আপনি চিন্তা করেন, ভোট সংখ্যা কিন্তু বেড়েছে, আগের চেয়ে অনেক বেড়েছে। আমরা কেউ চিন্তা করিনি যে জামাতে ইসলাম বা তার 11 দলীয় জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করবে, এটা কিন্তু প্রত্যাশিত ছিল না কারো কাছে। বাংলাদেশের মানুষ কিন্তু এখনো বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের প্রতি কিন্তু আস্থা বারবার রেখেছে। আমরা এবারও আমরা আগে থেকে ভাবছিলাম যে তারাই সরকার গঠন করবে। আরেকটি বিষয়, ভোটের আমরা যদি বলি, এই ভোটটা হলো আসলে অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে এই ভোটটা হয়েছে। এই ভোট অর্জনের জন্য বা এই নিরপেক্ষ ভোটের হওয়ার জন্য মানুষ গত 17 বছর আন্দোলন করেছে, রাস্তায় সংগ্রাম করেছে, অনেক মানুষ নিহত হয়েছে, অনেক মানুষ গুমের শিকার হয়েছে, অনেক মানুষ জেলে গেছে। শেষে 24-এর যে গণ অভ্যুত্থান হলো অগাস্ট মাসে, জুলাই এবং অগাস্ট মাসে, সেখানে প্রায় 1500 জন তরুণ প্রাণ দিয়েছে। এক অর্থে, আক্ষরিক অর্থে তারা রক্ত দিয়েছে। তাহলে এর পরে যে সরকার পরিবর্তনের যে একটি বৈধ উপায় অর্জন করলো এই দেশের মানুষ, রাজনীতিবিদদের একটা বড় দায়িত্ব হচ্ছে আর যেন কখনো কোনো তরুণকে রক্ত দিতে না হয় রাজপথে, ভালো নির্বাচনের জন্য, নিরপেক্ষ নির্বাচনের জন্য। আমি একদম একমত। শুধুমাত্র জুলাই আগস্ট 2024-এর জুলাই আগস্টের কথা বললেই হবে না। গত 17 বছর ধরে এদেশের মানুষ যে নিপীড়ন সহ্য করেছে, রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা যে নিপীড়ন সহ্য করেছে, সাধারণ মানুষ যে অত্যাচার সহ্য করেছে, এটা ভুলে গেলে কিন্তু চলবে না। তারই একদম পরিপক্ক অবস্থা হয়েছিল 2024-এর জুলাই আগস্টে। এবং অনেকেই বলেন যে জুলাই আগস্ট কেবলমাত্র ছাত্রদের অংশগ্রহণ এটা হয়েছে, আসলে তা না। কিন্তু ছাত্ররা মূল ভূমিকা পালন করেছিল, অগ্রবর্তী ভূমিকা রেখেছে। কিন্তু এর মধ্যে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল, তাদের কর্মী বাহিনী, সাধারণ মানুষ, একজন রিক্সাওয়ালা, একজন শ্রমিক, তারাও কিন্তু অতিষ্ঠ হয়ে গিয়েছিল। এবং তাদের যে আত্মত্যাগ, এটাকে মূল্যায়ন করতে হবে। যারাই যখন ক্ষমতায় আসেন না কেন, দেশ পরিচালনার ক্ষেত্রে তাদের যে চাওয়া, তাদের যে একটা ইনসাফের একটা দেশ এবং রাষ্ট্র গঠন করার যে আকাঙ্ক্ষা, সেটা কিন্তু তাদেরকে মনে রাখতে হবে সবসময়। যেহেতু এই নির্বাচন হলো, এখন যে দল ক্ষমতা আসছে, বিএনপি ক্ষমতা আসছে, বিএনপির একটা বড় দায়িত্ব হচ্ছে রাষ্ট্রকে সেইভাবে নিয়ে যাওয়া বা সেইভাবে পরিচালিত করা যাতে এদেশের মানুষ আবারও 5 বছর পর তাদের শাসককে নির্বাচিত করবার একটি স্বচ্ছ, গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য ব্যবস্থা খুঁজে পায়। সে কারণে আমরা জানি যে সব দল একমত যে বেশ কিছু সংস্কারের ব্যাপারে, যেমন হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রচলন করা। এইসব ব্যবস্থা যখন হবে এবং যখন পরবর্তী নির্বাচন হবে, এই যে প্রক্রিয়াটা, এটা যদি কখনো বাধাগ্রস্ত হয় বা না হয়, তার জন্য যে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে রাজনীতিবিদদের, সেই বিষয়ে কি আপনি আশাবাদী? অবশ্যই। প্রথমত যেটা খেয়াল রাখতে হবে, বিএনপির চেয়ে এতটা সাফার বোধে অন্য কোনো দল করেনি গত 17 বছরে। তারপর জামাত করেছে নিঃসন্দেহে। বিএনপির এটা খেয়াল রাখা উচিত, এটি শুধুমাত্র একজন ব্যক্তির কারণে যে হয়েছে তা না। আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা, সেটার কিন্তু
এখানে অনেকাংশে দায়ী। নিশ্চয়ই। সুতরাং যে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আমরা চাই যে ভালোভাবে গড়ে উঠুক, শক্তিশালী থাকুক, সেগুলোর ব্যাপারে বিএনপি আমি আশা করি তারা নজর দেবেন। এবার এমন ভুল করবেন না যেটা পরবর্তী তাদেরকে আবার সাফার করতে হয়। সুতরাং তাদের প্রতি মানুষের প্রত্যাশাও কিন্তু অনেক, যেহেতু তারা সরকার গঠন করবেন, তাদের দিকেই মানুষ তাকিয়ে থাকবে। এবং তারা, আমরা আশা করছি যে সংস্কার প্রস্তাব যেটা করা হয়েছে সেখানে অনেকগুলো ব্যাপার হয়তো বিএনপি দ্বিমত করেছিল, কিন্তু যে সমস্ত মোটা দাগে যে সমস্ত ব্যাপারে তারা একমত পোষণ করেছিল সেগুলো যেন বাস্তবায়িত হয় অন্তত। সেটাই সে কথা বিএনপির নেতারা বলছেন। আজকেও কোন এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেছেন। আমরা আশা করবো সেটি অবশ্যই হবে। আর একটি বিষয় হচ্ছে যে ভোট কেমন হলো, এটা একটা বড় দিক হচ্ছে আইন শৃঙ্খলার কথা আপনি বলছিলেন যে আইন শৃঙ্খলা খুবই ভালো ছিল, সাম্প্রতিক সময়ের ইতিহাসে এমন দেখা যায়নি। আরেকটি বিষয় হচ্ছে ভোটারের উপস্থিতি। একটা প্রশ্ন ছিল যে এটা কি অন্তর্ভুক্তিমূলক হচ্ছে কিনা, সবাই আছে কিনা। সে সঙ্গে একসময় বলা হয়েছিল যে যখন কোনো রাজনৈতিক দল, সব রাজনৈতিক দল থাকে না, তখন হয়তো অন্তর্ভুক্তিমূলক বলা হয় না। কিন্তু আবার এই ব্যাখ্যাগুলো বলা হচ্ছে যে সাধারণ মানুষ, সব ধরনের নাগরিক যখন ভোট দিতে পারে নিঃসন্দেহে, নির্ভয়, সেটাও একটা অন্তর্ভুক্তিমূলক হবার একটি শর্ত। আপনি কিভাবে দেখেন? আর একটু তথ্য বলে রাখি, সর্বশেষ তথ্য অনুযায়ী নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে এবারে ভোটার টার্ন আউট, ভোটারের উপস্থিতি ছিল 59.44%। এটি কিন্তু বাস্তবতা। বাংলাদেশ ইতিহাসে আমরা দেখেছি 80% ভোটও কালেক্ট, 100% উপরও দেখেছি আমরা, সেটা কিন্তু বাস্তবসম্মত ছিল না। 60 to 65, 70 এটাই কিন্তু আসলে বাস্তবসম্মত। সেদিক দিয়ে চিন্তা করতে গেলে এটা আসলে অন্তর্ভুক্তমূলক একটা নির্বাচন ছিল। ভোট কেন্দ্রে, আমি নিজের ভোট কেন্দ্রে দেখেছি এবং বিভিন্ন ভোট কেন্দ্রে ঘুরে দেখেছি, একদম তরুণ ভোটার থেকে শুরু করে বৃদ্ধরা পর্যন্ত। আমার আম্মার বয়স 85 বছর, 86 বছর। আমার আম্মা গিয়েছেন ভোট দিতে এবং নির্বিঘ্নে তিনি ভোট দিয়ে এসছেন। তার উপরে 3 তলায় 80 বছর, 86 বছর। আমার আম্মা গিয়েছেন ভোট দিতে এবং নির্বিঘ্নে তিনি ভোট দিয়ে এসছেন। তার উপরে 3 তলায় তার ছিল সেন্টার, সেখানে কিন্তু কষ্ট করে হলে তিনি উঠেছেন। এর আগে কিন্তু তিনি ভোট দিতে পারেননি। সুতরাং এখানে সবাই গিয়েছে এবং আমি সন্তুষ্ট। এখন যে নতুন রাজনীতি শুরু হলো নতুন বাংলাদেশে, সেই বাংলাদেশের ভবিষ্যতে একটা বিষয় আসে আলোচনায় যে যে সরকারকে পতন ঘটিয়ে বা যে সরকার সরিয়ে দিয়ে যে নতুন ব্যবস্থা হচ্ছে বাংলাদেশে, সেই দল কিন্তু নির্বাচনে নাই, তারা বাংলাদেশে তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ। এখন এই প্রেক্ষাপটে কি আপনার মনে হয় যে আওয়ামী লীগ এখনো প্রাসঙ্গিক? আওয়ামী লীগ প্রাসঙ্গিক এটা বলার আরেকটু সময় নিতে হবে, কিন্তু আওয়ামী লীগের যে সাধারণ মানুষের যে তার প্রতি যে সমর্থন, এরকম কিছু লোক তো রয়েছে। জনাব, যে কথা আসলে বলছিলাম যে বিএনপির যে দায়িত্ব আছে সেটা বিএনপি সঠিকভাবে পালন করতে পারবেন কিনা, জনাব আমিন সে কথাই আসলে বলছেন, আশ্বাস দিচ্ছেন জনগণকে বা জনতাকে যে তারা সেটা চেষ্টা করবে। আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম যে এখনকার পরিস্থিতিতে আসলে আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা কতখানি থাকছে আগামী দিনের রাজনীতিতে? এই মুহূর্তে যে আওয়ামী লীগ না থাকলেও যে দেশে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব, একটা গ্রহণযোগ্য নির্বাচন হওয়া সম্ভব, অংশগ্রহণমূলক নির্বাচন হওয়া সম্ভব, সেটা কিন্তু গতকাল প্রমাণ হয়েছে। কিন্তু একই সাথে এটাও আমাদের ভাবা উচিত যে আওয়ামী লীগ একটি পুরানো দল, এদের অনেক সমর্থক রয়েছে, তারা কিন্তু সবাইকে তো আপনি দেশ থেকে বের করে দিতে পারেন না। আওয়ামী লীগ যদি কোনো এক সময়ে যদি নিয়মতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসতে চায় এবং বাংলাদেশের জনগণ যদি তাদেরকে ওয়েলকাম জানায়, নিশ্চয়ই তারা এখানে করবেন। কিন্তু যে সমস্ত চিহ্নিত মুখগুলোকে আমরা দেখেছি নিপীড়ন, নির্যাতন করতে, জনতার উপর গুলি চালাতে, সেই সমস্ত লোকজনকে এদেশে বোধহয় মানুষ আর কখনো গ্রহণ করবে না। সেটার প্রক্রিয়াটা কেমন হতে পারে? আপনি বলছেন যে যারা চিহ্নিত বা আওয়ামী লীগ যদি ফিরে আসতে পারে, কিভাবে আসবে, কিভাবে প্রক্রিয়াটা কি হতে পারে? প্রক্রিয়াটা প্রথমে হচ্ছে যারা আইনগতভাবে যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, আইনের প্রতি সবাই শ্রদ্ধাশীল থাকতে হবে এবং যাদের প্রতি সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট ওপেন যাদের প্রতি অভিযোগ রয়েছে তারা তো শাস্তির আওতায় আসতেই হবে, সে যাই হোক। আর অন্য যাদের ক্লিন ইমেজের অনেকে আছে, তারা যদি পর্যায়ক্রমে, এক সময় তো বাংলাদেশ স্বাধীন হওয়ার পর জামাত ইসলামের তো কোনো অস্তিত্বই ছিল না, তারা এসছেন আজকে, সেইভাবে প্রসেসের মাধ্যমে যদি আবার আসতে পারে তারা আসবে। এই প্রসঙ্গে অনেকেই বলেন যে রিফাইন্ড আওয়ামী লীগ বা পরিশোধিত আওয়ামী লীগ, সেইটা কেমন? অনেকে বলেন এখন পর্যন্ত আওয়ামী লীগ এই যে 24-এ গণ অভ্যুত্থান হলো এটাকে তারা স্বীকার করছে না বা পুরো ঘটনার দায় তারা ঠিক সেই অর্থে নেয়নি এখনো। সেইটা কি কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়া হতে পারে? অবশ্যই তাদেরকে আনুষ্ঠানিকভাবে নিশ্চয়ই ক্ষমা চাইতে হবে জাতির কাছে, তারপর জাতি
চিন্তা করবে তাদেরকে কতটুকু গ্রহণ করা যায়, আর সময়ই বলে দেবে যে তারা কিভাবে আসবে। এই অর্থে বলা হচ্ছিল যে যেমন কিছু কিছু আলোচনা এসছে, যেমন এবারে নির্বাচনে গোপালগঞ্জের দিকে মানুষের নজর ছিল। গোপালগঞ্জ হচ্ছে আওয়ামী লীগের একটি ঘাঁটি। সেখানে আজকে আমি পত্রিকা দেখেছি, সেখানে ভোটের টার্ন আউট ছিল প্রায় 40%। তো এটারও তো একটা পজিটিভ দিক যে 40% মানুষ সেখানে ভোট দিয়েছে। এখানেও কোনো, তার মানে কি এরকম যে আওয়ামী লীগ মানুষ সবাই আসলে এই নির্বাচনে ফিরে এসেছে? আওয়ামী লীগ যেহেতু নাই নির্বাচনে, সুতরাং এখানে যে 40% বা যারাই ভোট দিতে এসছেন, এখানের মধ্যে অনেকেই কিন্তু হয়তো আওয়ামী লীগের সাপোর্টার ছিল আগে। নিশ্চয়ই নিশ্চয়ই ছিল না, ওই এলাকায় তো আমরা দেখেছি আগে। কিন্তু একই সাথে এটাও মনে রাখতে হবে যে মানুষ কিন্তু ভোট দিতে চায়, বাংলাদেশের মানুষ। তারা যেটা গত 3টে নির্বাচনে সম্ভব ছিল না। তাদের ইভেন যখন তারা নিরঙ্ক 80% ভোট দেখেছে, তখন কিন্তু 10% মানুষও ইয়েতে যায়নি, তাদের নিজের লোকরাই ভোট দিতে যায়নি। আচ্ছা, এবারের নির্বাচন তো সেটা ছিল না, এটা আমাদেরকে বুঝতে হবে। এবং মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে গিয়েছে, এবং গোপালগঞ্জের মানুষ তারা চিন্তা করেছে হয়তো আমরা পিছিয়ে থাকবো কেন, আমরা আমাদের অধিকারটুকু সেখানে গিয়ে প্রয়োগ করি। এবং এটা খুবই ইন্টারেস্টিং যে সেখানে বোধহয় 3টা সিটে বিএনপি লাভ করেছে, গোপালগঞ্জে 3টা সিটে। এটা অভাবনীয়। বিএনপি গোপালগঞ্জে যে জিতে আসবে, যদি আপনি চিন্তা করে দেখেন, তারা যদি শুধুমাত্র না ভোট দেওয়ার জন্য যেত, তার ব্যালট পেপার খালি রেখে আসতো, তাদেরকে বিএনপিকে ভোট দেওয়া তো দরকার ছিল না, শুধু নাতে দিয়ে আসতো। সুতরাং এটা দিয়ে প্রমাণ হয় যে তারা কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া, গোপালগঞ্জবাসীর কথা বলছে। এবং সবাই যে অন্ধ আওয়ামী লীগের সমর্থক, সেটাও কিন্তু সঠিক না। জনাব আখতার হোসেন খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা ভবিষ্যতে আপনার সাথে আবারও কথা বলবো। আপনাকে ধন্যবাদ। আপনারা শুনছিলেন নিরবচ্ছিন্ন 72 ঘন্টার আমাদের আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নির্বাচনী সংবাদ পাবার জন্য আপনারা আমার সাথেই থাকবেন, আমরা সেটাই আশা করছি।